গোলাম মুর্তজা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর অভিজ্ঞতার কথা এবং একই সঙ্গে সাদামাটা জীবনযাপনের বার্তা তিনি দিয়েছেন, যেটা আসলে বিরোধী দলের পক্ষ থেকে অ্যাপ্রিশিয়েটও করা হচ্ছে। কিন্তু এটাও স্পষ্ট করে এবি পার্টির চেয়ারম্যান আজকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার আচরণ এবং কর্মযজ্ঞে মিতব্যয়িতা এবং সময়ানুবর্তিতার চর্চা, জৌলুস পরিহার করে সাদামাটা জীবনযাপনের যে নতুন সংস্কৃতি চালুর বার্তা দিচ্ছেন, কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে তার কোনো ছায়া নেই। পাশাপাশি নানা অভিযোগ, দুর্নীতির কথাও তিনি বলেছেন। জি। না, এই অভিযোগটির আমি আংশিক একমত যে এখনো পর্যন্ত হয়তো যেভাবে মানুষ প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর যে ছায়া পুরো সরকার ব্যবস্থা বা পুরো দেশ বা পুরো প্রশাসনের উপরে পড়বে, তার প্রতিফলন হয়তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু একেবারে পড়ছে না সচিবালয় থেকে শুরু করে সে কথা বলা যাবে না। এবং এটা প্রত্যাশা করাও একটু বেশি হয়ে যাবে যে 6 মাসের মধ্যে বা তাৎক্ষণিকভাবে একেবারে সবকিছু একরকম করে পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু এটা শুরু হয়েছে দেশের প্রধানমন্ত্রী যিনি তিনি যখন শুরু করেছেন, তিনি যখন ট্রাফিক লাইটে লাল বাতি দেখে দাঁড়িয়ে যান, আমরা ইতিপূর্বে বাংলাদেশে দেখিনি। সেটা সাংবাদিক লেখা গাড়ি, পুলিশ লেখা গাড়ি, সচিব লেখা গাড়ি, আমরা দেখেছি যে আমরা চলে যেতে পারি, আমাদের কেউ কোনো কিছু বলে না। কিন্তু সেই জায়গার একটা দৃশ্যমান পরিবর্তন তো হয়েছে, এটা আমি এক করি। আর আমি যে জায়গাটাতে কথা বলছিলাম যে এই সরকারের 6 মাসে তারা যে সমস্ত কাজ করেছে, বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি যে জায়গাটাতে ছিল, সেই জায়গাগুলোতে যে তারা কাজ করেছেন এবং জ্বালানি সংকট সহ এই জায়গাগুলোতে যে সমালোচনা এবং যে ন্যারেটিভটি তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে সরকার সেই ন্যারেটিভ তৈরির জায়গাতে এবং যে কাজগুলো করেছে সেই কাজগুলো জনমানুষের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে হয়তোবা সরকারের একটা সীমাবদ্ধতা আছে, অথবা যদি বলেন আপনি যে সরকার এই জায়গাটাতে হয়তো কিছুটা পিছিয়েও আছে। যেমন ধরেন, নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেয়ার পরেই যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তারা সেটা সূচনা করেছেন, কৃষক কার্ডের কথা বলেছিলেন তারা সেটা সূচনা করেছেন, প্রবাসী কার্ড দিতে চাওয়া হচ্ছে, কৃষি ঋণ সহজ করতে চাওয়া হচ্ছে বা ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষকের ঋণ মওকুফের মতো ঘটনা ঘটেছে। এই যে কাজগুলো যত বড়, আমি আবারও বলছি, কাজগুলো যত বড়, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধতা যত বড়, কিন্তু এর সপক্ষে ন্যারেটিভ তৈরি বা কথাগুলো বলার ক্ষেত্রে আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যে একটা সীমাবদ্ধতা আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর বিপরীতে যে ন্যারেটিভ, এই সরকার কিছু করছে না, অন্তর্বর্তীকালীন সরকার কিছু করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার দেশ ধ্বংস করে দিয়ে গেছে, এই সরকার সেই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি কথা যে বলা হচ্ছে। এবং বিশেষ করে কিছু সিনিয়র ব্যক্তিবর্গ, কোট আনকোট সিনিয়র ব্যক্তিবর্গ এই সমস্ত টকশোতে এসে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্যে 5 আগস্টের পরের সময়টিকে একটা দুর্বিষহ সময় হিসেবে দেখানো এবং সেই সময়ের যে অনিয়ম, দুর্নীতি, গুম, খুন, লুট, টাকা পাচার, সেইগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য যে ন্যারেটিভ তৈরি করছে, তার বিপরীতে সরকার বা সরকারি দল সেই ন্যারেটিভ তৈরি করার জায়গাটাতে অনেকখানি পিছিয়ে আছে। আমি মনে করি বর্তমান পৃথিবীতে আচ্ছা, এটা শুধুমাত্র এটা কাজ সরকারের করলেই দিক হবে না। থেকে সাফল্য এবং দুর্বলতা দুটো আপনি বললেন। আমি শুধু কাজ আরেকটা করলে বিষয় হবে একটু না, জানবো। সরকার যে কাজ করছে সেই কাজের কথা সরকারকে বলতে হবে, হ্যাঁ, সুনির্দিষ্ট করে বলতে হবে, বাড়তি বলার দরকার ঠিক নাই, আছে। কিন্তু কাজ আরেকটা বিষয় একটু বলবেন, এটা শুধু জানা। সরকারের ১৮০ দিন সেটাও নয়, এটা বিরোধী দলেরও তো ১৮০ দিন। তাদের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের ভূমিকা মোটামুটি ভাবে আমি ঠিকই বলবো, বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে, যে জায়গায় সমালোচনা করা দরকার সেই জায়গায় সমালোচনা করছেন, যে জায়গায় একসঙ্গে হয়ে কাজ করা দরকার সেই জায়গায় একসঙ্গে হয়ে কাজ করছেন। এখানে সমস্যা হয়েছে যে আমরা মনে মনে ধরে নেই যে এই বিগত সময়ে বিরোধী দল ছিল একটা গৃহপালিত বিরোধী দল, হুম। তারাই সরকারে থাকতো, তারাই মন্ত্রী থাকতো, তারাই বিরোধী দলে থাকতো, সুযোগ সুবিধা কেন্দ্রিক আলোচনা হতো। বর্তমান সময়টা সেই রকম না, একটা না, এবার পরিবর্তন এবার হয়েছে। নির্বাচনের পর সবাই পরিবর্তন এটা বুঝতে পেরেছে যে এবার বিরোধী দল যারা আছে তাদের সাথে পার্লামেন্টে সরকারি দল আগের মতো করে ওই সুযোগটা পাবে না, একটা একটা যুক্তিতর্ক দিয়ে টিকে থাকতে হবে। কিন্তু আপনার কাছে আমি এটা জানতে চাওয়া, ভাষাগত দিক থেকে বিরোধী দল একটু কি সীমা অতিক্রম করছে কিনা? কারণ আমরা এখনই প্রতারণা শব্দটা, 5 মাসের সময় বেঁধে দিলাম, পালাবার পথ পাবে না, নানা ধরনের শিরোনাম আমরা পড়ি, দেখি। জি। দেখেন, আমাদের রাজনীতিতে আপনি যে সমস্ত শব্দের কথা বললেন, সংসদের কথা যে কথা বললেন, জি। এগুলো খুব অস্বাভাবিক শব্দ নয়, কিন্তু এই কথাগুলো আপনার কানে বা আরো অনেকের কানে লাগছে কি কারণে? জি। কানে লাগছে তার কারণ হচ্ছে 5 আগস্ট যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের বার্তা দিয়ে যেহেতু 5 আগস্ট এসেছে। আমি আবারও পরিষ্কার করে বলি, যখন
এনসিপির কোনো একজন নেতা, সে সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নয়, তার মুখ থেকে যদি এ ধরনের কোনো একটা শব্দ আসে, সেটা মানুষের কানে অনেক বেশি লাগে অন্য যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্যের চেয়ে। কারণ এনসিপির কাছে বাংলাদেশের মানুষ এক ধরনের ন্যায্যতা, এক ধরনের সাম্যতা এবং এক ধরনের কি বলবো, পরিশীলিত আচরণ আশা করে। তো সেই জায়গাটার একটু ব্যত্যয় যখন হয় তখন আমাদের কানে বেশি করে লাগে। আপনি যেটা বলছেন, জি। আমি মনে করি না যে এই শব্দগুলো দিয়ে একেবারে সংসদকে একেবারে সংসদীয় রীতিতে থাকছে না বা রাজনীতির রীতিতে থাকছে না, সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমি মনে করি পরিশীলিত শব্দ দিয়েই রাজনীতিতে তর্ক বিতর্ক এবং সরকারের সমালোচনা, সরকারের প্রশংসা বা তীব্র সমালোচনা সবই থাকতে হবে। একদম। খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। নিশ্চয়ই আলাপের ফাঁকে, ফাঁকে আপনার কাছে ফিরবো এবং আপনি তো স্টুডিওর যারা আছেন আপনার সহ-আলোচক তাদের আলোচনা তো শুনছেনই। আমি একটু ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আমি শুরুটা করেছিলাম মুনির সাবিরকে দিয়ে, তার কাছে জানতে চেয়েছিলাম সরকারের ১৮০ দিন। আপনার কাছে একটি বিরোধী দলের ১৮০ দিন জানতে চাই। আমাদের এখানে ৪-৫ টা অবজারভেশন ছিল যে এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পেয়েছিলাম। ১ম টা ছিল বিরোধী দল আসলে জাতীয় সংকট নিয়ে যতটা না কথা বলছে, তার চাইতে আরও বেশি কথা বলছে, সেটিও জাতীয় সংকট, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং একই সঙ্গে গণভোটের বাস্তবায়ন। তারা এটাতে বেশি সরব ছিল, এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করছেন এই টকশোতে এসেই। আহ, অনেকে এটা বলেন যে বিরোধী দলের পক্ষ থেকে অসহিষ্ণুতার মাত্রাটা একটু বেশি ছিল, কিন্তু সেটারও ব্যাখ্যা আছে যে আমরা এতদিন খুব চুপ করে থাকা বিরোধী দল দেখেছিলাম। আপনাদের লেন্সে বিরোধী দলের পারফরমেন্স কেমন? ধন্যবাদ। আহ, প্রথমত হচ্ছে বিরোধী দলের পারফরমেন্স যদি আমরা বলি, গতানুগতিক বিরোধী দলের পারফরমেন্স এমন হওয়া উচিত যে সরকার যদি পজিটিভলি কাজ করে অবশ্যই তার পজিটিভিটি তুলে ধরা, নেগেটিভ কাজ করলে তার নেগেটিভিটি তুলে ধরা। কিন্তু আমরা বর্তমান বিরোধী দলকে দেখছি যে তারা পজিটিভ কথাগুলোকেও নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে আর নেগেটিভকে তো আরও বেশি নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে। যেমন বর্তমানে সবচেয়ে বেশি সংকট জ্বালানি আর বিদ্যুৎ তে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই দুইটা প্রবলেম কিন্তু আমাদের অতীতে 17 বছর রেখে যাওয়া প্রবলেম। একই সাথে 18 মাসেও বিভিন্ন রকমের আমি বলবো যে উপদেষ্টা মহলে যারা ছিলেন তারা হয়তো এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেননি, কারণ এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য তারা বাধা দিয়েছিল। তো যার কারণে দেখা গেছে যে আলটিমেটলি এরকম ন্যাচারাল ডিজাস্টার আসলে বাংলাদেশের যে একটা ম্যানেজমেন্ট প্রপারলি হওয়া উচিত সেটা হয়নি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কোনো ন্যাচারাল ডিজাস্টারকে আসলে প্রবলেমটা টোটালি এন্টায়ারলি সরকারকে দোষ দিতে পারি না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে বিরোধী দলের প্রবলেমটাই হচ্ছে যে তিল থেকে তাল খসলেই তারা তখন সরকারি দলের এই দোষগুলোকে বেশি হাইলাইট করার চেষ্টা করে, কিন্তু যেটা কেন করে? তাদের রাজনৈতিক ফায়দা। এটা কি হতে পারে না যে তারা আসলে সরকারকে চাপে রাখতে চায় যেন সরকার রাইট ট্র্যাকে থাকে, খুব সিরিয়াসলি ব্যাপারটা সলভ করে? নট এক্স্যাক্টলি। তারা সরকারকে চাপে কিসে রাখবে? সরকার যে এই 180 দিনে এত কর্ম পরিকল্পনা করে এতগুলো মানুষের কাজ করে আসছে এবং এতগুলো সার্ভিস দিয়ে আসছে, সাধারণ মানুষ কিন্তু দেখেন, সাধারণ মানুষ সাফার করছে, বিদ্যুৎ জ্বালানি সাফার করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু একবারও সরকারকে ব্লেম করছে না। সরকারকে ব্লেম করছে কারা? বিরোধী দল। কেন করছে? তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যে আরেকটা গণঅভ্যুত্থান হোক, বা হচ্ছে বর্তমান সরকারকে হটানো হোক, অথবা বর্তমানে আরেকটা মানে অরাজকতা তৈরি করে দেশের একটা বর্তমান যে স্থির পরিস্থিতি আছে সেটাকে একটা ডাক্তার সানজিলা, ঝামেলায় এটা তো পরিণত এটা করা। আপনি রাজনীতিবিদ হিসেবে নিজেই ফিল করতে পারছেন, আপনার পাশে আমি শিওর মনিয়া সাহেব ওটা ফিল করবেন যে সরকার বিরোধী দলের ভিতরে যদি এখন বোঝাপড়ার পাশাপাশি যদি এরকম অসহিষ্ণুতা থাকে যে ক্ষমতা দখল করার একটা প্রবণতা, তাহলে তো নিঃসন্দেহে তৃতীয় পক্ষ সেই শক্তিটা নিবে যারা আসলে Definitely. পালিয়ে গেছে। হ্যাঁ। তাহলে বিরোধী দল এটা কেন করবে? হ্যাঁ, বিরোধী দলের তো অতটুক নলেজটাকে তারা, তাদের যতটুক নলেজ আছে তারা এক্সটেন্সিভলি চিন্তা করছে না। কারণ এই দুই পক্ষের মারামারি ঝগড়াঝাটিতে আরেকটা পক্ষ যে ইন করছে, হ্যাঁ, এবং দেখবেন যে ফ্যাসিস্টের অনেক কর্মী বাহিনী আছে যারা বিভিন্ন এলাকায় মিটিং মিছিল করছে, বিক্ষোভ করার চেষ্টা করছে। এগুলো কেন? হ্যাঁ, তো আমার কথাটা হচ্ছে যে যার কারণে এই গণঅভ্যুত্থান এবং 17 বছরের এই ধ্বংসস্তূপ বাংলাদেশকে তৈরি করার জন্য আবার নতুন একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করা, সেখানে বর্তমান সরকারকে বিরোধী দলের অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত। যেটা আমি দেখি যে বিরোধী দলের যারা ম্যাচিউর রাজনীতিবিদ আছেন তারা কিন্তু ব্যাপারটা আমি দেখছি যে পজিটিভলি নিচ্ছে, কিন্তু আমরা একটু যদি নিচের লেভেলে যাই তখন দেখা যায় যে তারা সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে বা ব্যাপক দুর্নাম মানে করার আপনি চেষ্টা আপনি করছে।
এনসিপির কথা আলাদা করে বলছেন কি? আমি কি এভাবে কোট করব? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখি যে সরকারি সংসদ অধিবেশনে বিশেষ করে সরকারি দল বা বিরোধী দলের মধ্যে আলোচনা সমালোচনার সময় আমরা দেখি যে সিনিয়র যারা আছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু বেশ সমঝোতার মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু আমরা যখন মাঠে দেখি, হ্যাঁ মাঠের রাজনীতিতে দেখি, তখন হ্যাঁ স্পেসিফিকলি যদি আমি বলি যে যারা ইয়াং নেতৃত্ব দেওয়ার জন্য আসছে তারাই বেশি সমালোচনাটা কিন্তু করছে। ডাক্তার সানসেলে এটা কি মনে হয় না এটা একটা বলা যেতে পারে প্রাচীন পলিটিক্যাল একটা অ্যাক্টিভিটি, যেখানে শীর্ষ নেতারা খুব ঠান্ডা মাথায় কথা বলবেন আর তরুণ নেতারা মাঠটাকে গরম করবেন? এটা একটা রাজনৈতিক কি বলতে পারেন পরিকল্পনার অংশ হতে পারে, কৌশল হতে পারে, তেমন কি হতে পারে না? ডেফিনেটলি হতে পারে, কিন্তু বর্তমান সরকারের বয়সটাও তো আপনার বুঝতে হবে। মাত্র 6 মান্থ রানিং হচ্ছে, এই 6 মান্থেই কিন্তু আমি একটা সরকারের এক্সটেন্সিভ সমালোচনা করতে পারি না। এটা দেখার জন্য আমার আরো সার্ভে করা উচিত, সরকার অ্যাক্টিভিটিস দেখা উচিত, সরকারের হিউজ কাজ আছে যেটা নিয়ে পজিটিভলি কথা বলা যায়। আমরা কিন্তু একজন ব্যক্তির মুখ দিয়েও পজিটিভ কথা শুনি না, খালি এটা আছে এটা নেই, কেন নেই সেটা নিয়ে। আমরা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক, আমি একটু বলি ভাইয়া, আমরা সরকার শুরু হওয়ার প্রথম দিকে আমরা কিন্তু হামের ক্রাইসিসটা দেখলাম। সেটা কেন দেখেছি? ভ্যাকসিনেশন গ্যাপের কারণে, যেটা বিগত সরকার 18 মাসে ভ্যাকসিন দেওয়া হয়নি, তার ইফেক্ট হিসেবে বর্তমান 2026-এ এসে বাচ্চারা হচ্ছে এভাবে এফেক্টেড হলো। নেক্সট আমরা দেখতে পেলাম কি বন্যা দুর্গত মানুষের যেই প্রবলেমগুলো তারা সাফার করছে। তারপর আমরা দেখলাম জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা, হ্যাঁ এই ধরনের একটার পর একটা ক্রাইসিস কিন্তু চলছে। কমিটি তৈরি হয়েছে, কমিটিতে বিরোধী দল ছিল, ব্রেইনস্টর্মিং করেছে, প্রবলেমটা সলভ হয়েছে, তারা তো ভূমিকা রেখেছে, তাই না? হ্যাঁ, এভাবেই তো অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে, আলোচনা সমালোচনার মাধ্যমে প্রবলেম সলভ হওয়াটাই স্মার্ট ওয়ে। বাট দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই যে আপনার আমাদের যে জুলাই স্মৃতি জাদুঘর হলো, সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক চলেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এক্স্যাক্ট 5ই অগস্ট 2026-এই সেটা উদ্বোধন করলেন। তার মানে কি এর আগে অনেক কথা হয়েছে, তাহলে কি এটা হবে না, হচ্ছে না, কিন্তু একটা সময় তো লাগবে, সেই সময়ের মধ্যে কিন্তু বিরোধী দলের কিন্তু ওই জুলাই স্মৃতি জাদুঘর বলার কারণে আমার মনে পড়লো তাদের একটা বড় অভিযোগ, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি সেদিন বলছিলেন যে সরকারের একটা বড় ব্যর্থতা হয়েছে, 5 আগস্ট একটা বিশেষ দিন, ঐতিহাসিক দিন, সেই দিনে শেখ হাসিনার বক্তব্যটাকে সরকার থামাতে পারেনি, এটা বলা হলো কূটনৈতিক ব্যর্থতা। একটা প্রেস রিলিজ, খুব স্ট্রং প্রেস রিলিজ, যেটা নিয়ে অনেক প্রশংসা হয়েছে, ওটুকুই ব্যাস। আমরা হাইকমিশনের, ভারতীয় হাইকমিশনকে ডেকে এনে উদ্বেগ প্রকাশ করা বা অভিযোগ জানানোর কাজটা করেনি। এখানে কি আপনি সরকারের দুর্বলতা ফিল করেন? এখানে আমি সরকারের দুর্বলতা এক্স্যাক্টলি আমি বলতে চাই না, এই কারণে, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশে বর্তমান ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী আছেন এবং তারা তাকে সেখানে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, এবং সেখান থেকে প্রেস রিলিজ হয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু না, হ্যাঁ। সুতরাং সেখানে যদি ওপেনলি হয়, সেটা নিয়ে হচ্ছে কূটনৈতিক পর্যায়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা সমালোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তারা ডিসাইড করবেন, এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যাবেন কি যাবে না তারও কিন্তু একটা রেশ লেগে আছে। আচ্ছা, তাহলে ডাক্তার সানসিল, আমি যদি আপনার বক্তব্যটাকে একটু সামারাইজ করি, বিরোধী দলের দিক থেকে সবচাইতে বড় সমস্যার কথা আপনি বললেন যে সরকারের পজিটিভ ইস্যুটাকেও তারা নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে, নেগেটিভ ডিসিশনটাকে আরো বেশি নেগেটিভ করছে, এবং তারা আসলে একটা মানে ক্ষমতা দখলের একটা প্রবণতা, আমি কি এটা বলবো? এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, আমি এই দুটো বিষয় একটু মনে আসবেন আপনার কাছে আনি, সাথে বিরোধী দলের মধ্যে শুধু এনসিপির দিকে আলাদা করে তাকিয়ে থাকবে, কারণ আপনারা যখন জুলাই মাঠে ছিলেন তখন আপনাদের সাথে সবাই ছিল, এরপর যখন দল তৈরি হলো কেউ না কেউ তো হতাশ হলো, কারণ সবাই হয়তো আপনাদেরকে সমর্থন করতে চেয়েছে, কিন্তু আপনারা যখন নিজে একটা দল খুলে বসলেন তখন সবাই চিন্তা করবে যে সেই দলটাকে সমর্থন করব কি করব না, কিন্তু প্রত্যাশা আপনাদের প্রতি অনেক বেশি, সেই অনেক বেশি প্রত্যাশার কারণে যখন কিছু হয় তখন আপনাদের দিকে একটু বেশি অভিযোগটা আসে যে কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বললেন বা কিছু একটা, কিন্তু এটা শিওর যে আপনাদের দিক থেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো দুর্দান্ত মেধাবী প্রজ্ঞাবান নেতা উঠে আসবে, সেরকম ছবিটা অন্তত তরুণদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে। কিন্তু যে দুটো অভিযোগ করা হলো যে সরকারের বিভিন্ন পজিটিভ দিক থেকে নেগেটিভলি দেখা, নেগেটিভ থেকে আরো নেগেটিভ দেখা, ক্ষমতা নেয়ার একটা প্রবণতা, কি বলবেন? দেখেন, প্রথমত আমি ক্ষমতার কথা বলি, যে আপনি বললেন যে তরুণরা রাজনীতি করছে, অনেকে আশাহত হয়েছে, আমি বরং উল্টোটা মনে করি। বাংলাদেশে তরুণরা রাজনীতি আশাহত হয়নি, দল গঠন করার পরে, এটা এখানে আমি আসছি। দেখেন, আপনি দেখেন বাংলাদেশে যতবার এই আন্দোলনগুলো হয়েছে, কখনো যেই ছাত্ররা বা যেই তরুণরা আন্দোলন করেছে তারা সরাসরি রাজনীতিতে আসেনি,
এবং দেখেন রাজনীতিতে কেন আসতে হয়েছে আমাদের, এটারও কিন্তু একটা প্রেক্ষাপট আছে। আপনি দেখেন শেখ হাসিনা এই 17 বছর তার ক্ষমতা দীর্ঘায়িত করেছে একটা কথা দিয়ে, বিকল্পকে। কারণ এবং এবং এই বিকল্পকে, এই কথাটা কিন্তু সাধারণ মানুষকে তারা খাওয়াতে পেরেছে, একদম সহজভাবে যদি বলি। কারণ তখন বিরোধী দল হিসেবে বিএনপির সেই ধরনের জনসমর্থন বলেন বা তাদের আসলে কোনো না কোনোভাবে বিরোধী দল ধরেন জামাত, বিএনপি, তাদের যে আন্দোলন বা এই জায়গায় তাদের নানান ধরনের নেগেটিভিটি, বিভিন্ন রকম প্রোপাগান্ডা, নানান কিছু করে বিরোধী দল নাই করে দিয়েছে এবং তাদের কোণঠাসা করে দিয়েছে। সেটা তো পেরেছে শেখ হাসিনা তার ক্ষমতা কাঠামো দিয়ে। সুতরাং এই বিকল্পকে, বিকল্প নাই, হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই, এই কথা বলে বলে ক্ষমতা দীর্ঘায়িত করা গেছে। সুতরাং এই আন্দোলনে মধ্যে দিয়ে একটা বিকল্প তৃতীয় শক্তি, এটা এনসিপিও যদি না হতো কোনো না কোনো একটা শক্তি উঠতই। তো সেই জায়গা থেকে এই তরুণদের এই প্রথমবারের মতো রাজনৈতিকভাবে অবতীর্ণ হওয়াটাকে আমি মনে করি রাজনৈতিক পরিসরে যারাই আছেন, এই আপনি সাংবাদিক বলেন, আমাদের যারা সিনিয়র আছে, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, সবার ওয়েলকাম করা উচিত। কারণ আপনি যতগুলা বাংলাদেশে বড় ধরনের আন্দোলন দেখবেন, কখনোই এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা খুবই একটা, আমি পজিটিভলি দেখি এবং খুবই একটা চমৎকার বিষয় এটা। এবং তরুণদের রাজনীতিতে আসতে হবে, কারণ এই পরিবর্তনের রাজনীতিটা, এই সাহসটা এই তরুণদের মধ্যে আছে। আচ্ছা, এই একটা প্রশ্ন আপনাকে আমি অনেক অনুষ্ঠানে করেছি, 10টার সংবাদযোগে করেছি, এই জার্নালেও করেছি, আজকে আরো একবার করতে চাই, কারণ একটা বিশেষ দিন, 180তম দিন, 6 মাস পার করলেন। এই 6 মাসে এনসিপির মনে হয় কিনা তাদের জনপ্রিয়তাটা আরো বাড়তো যদি জামাতে ইসলামের সঙ্গে একটা 11 দলীয় ঐক্যের মধ্যে না থাকতো? কারণ জামাতে ইসলামের একটা ন্যারেটিভ আছে, তারা ভালো কি খারাপ সেটা জাতি বিচার করবে, বাট যেহেতু নামটা আছে জামাতে ইসলামী, তাদের সঙ্গে অনবোর্ড হওয়াটা একটা চুক্তি বা একটা ঐক্যের ভিত্তিতে, এটা কি এনসিপি ফিল করে এটা রং ডিসিশন ছিল? বা দেখেন, এই আপনি যেরকম বললেন, আপনি অনেকবার প্রশ্ন করেছেন এবং আমি খুব স্পষ্টভাবে আমার উত্তরটাও দিয়েছি এবং এই উত্তরটা বোধহয় আমার মতো এত বেশি অন্য অনেকেই দেন নাই। সেটা হচ্ছে যে জামায়াতের সাথে এনসিপির জোটটা একটা বাস্তবতা, হ্যাঁ। এবং আমি যদি বলি যে আমি নির্বাচনের সময় আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে যখন আসলে আমি প্রচারণা করেছি, তখন একেবারে সাধারণ মানুষের কাছ থেকে আমরা যে ফিডব্যাকটা পেয়েছি, দেখেন, আমি যদি বলি জুলাই আন্দোলনে একটা মধ্যবিত্ত সফিস্টিকেটেড একটা সমর্থন কিন্তু আমরা পেয়েছি, মধ্যবিত্ত যে শ্রেণী যারা চেয়েছে যে এই তরুণরা বাংলাদেশে রাজনীতিতে আসুক, দায়িত্ব নিক, এই ধরনের একটা লিডারশিপের জায়গা থেকে তারা চিন্তা করেছে। কিন্তু এটা খুব সত্য কথা যে আপনি 1 বছরের মাথায় একটা জাতীয় নির্বাচন ফেস করছেন। রাজনৈতিক, আমরা তো এর আগে এই দলে এমন অনেকেই আছে, আমরা ছাত্রনেতা ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, অ্যাক্টিভিজম করেছি, কিন্তু একটা ন্যাশনাল পলিটিক্স করা এবং 1 বছর একটা দলের বয়সের এই মাথায় যখন আমাদের একটা নির্বাচন ফেস করতে হচ্ছে, তখন কিন্তু এই মাঠের পলিটিক্সটা এবং নির্বাচন ফেস করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দুইটা আলাদা বিষয়। সুতরাং সেইখানে আমাদের যখন জামায়াতের সাথে জোট হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে আমরা না চাইলেও আমাদের হয়তো করতে হয়েছে, কারণ আমরা সাংগঠনিকভাবে আমাদের আসলে দুর্বলতা ছিল। এটা খুব স্বাভাবিক। এবং বাংলাদেশের দেখেন এই পরিবর্তনের কথা তো আমরা বারবার করে বলেছি, বিএনপিরও ভালো হতে পারত না। এখন মানে আপনি কিভাবে বলছেন যে বিএনপি আসলে আমাদের খুব মানে জোট হিসেবে আমাদের সাথে খুব, না, মানে এটা তো আমি শুনেছিলাম রাসিদুল পাঠক তখন বলছিলেন যে আলোচনার পথ সবার সঙ্গে, সবার সাথেই খোলা ছিল, হ্যাঁ। ওই নেগোসিয়েশনটা যদি বিএনপির সাথে হতো, তাও আপনি কেমন করে বলছেন যে বিএনপি এই জায়গা থেকে খুব খুব মানে আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়নি? ফলপ্রসূ হয়নি, এটা হতেই পারে। এখানে আমি একটু পরিষ্কার করি, না হলে বিভ্রান্তি থেকে যাবে। সেটা হচ্ছে যে যেই একটা 1 বছর বয়সী দল, যার আসলে একেবারে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক জায়গায় দুর্বলতা আছে, তার আসলে কোনো না কোনো ভাবে অন্য একটা বড় দলের সাথে আসলে যুক্ত হওয়াটা, এটা একটা বাস্তবতা, কৌশলগত এবং কৌশলগত জোট। এবং দেখেন, এইটা নিয়ে আসলে এই যে তরুণ রাজনীতিবিদ হিসেবে বা তরুণ দল হিসেবে এনসিপিকে যত কথা শুনতে হয়েছে, আপনি দেখেন জোট তো বাংলাদেশের রাজনীতিতে খুব সহজ একটা বিষয় এবং খুব সাধারণ একটা বিষয়। এবং দেখেন, কথা শুনতে পারাটা এনসিপির জন্য সুবিধাজনক, কারণ এটা অনেক শক্ত এক্সপেরিয়েন্স হচ্ছে আপনাদের। বারবার দেখেন এই যে আদর্শিক জায়গাটাতে বারবার করে আনা হয়। দেখেন, আপনার কি কোনোভাবে মনে হয় যে আমি, আমার পরিবার, আমার বাপদাদা 14 গোষ্ঠী যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন বিএনপির লোকজনই বের হবে এখানে, মানে অন্তত জামাতের লোকজন আমি মানে এভাবে ডাকটা টানতে পারি যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের জোটটা হচ্ছে কৌশলগত, অবশ্যই আদর্শিক না। কারণ আপনি কোনো জায়গায় আপনি মিল পাবেন না তো এনসিপির। মানে আপনি যদি খেয়াল করেন, আমি যদি বলি যে আমার দলের আদর্শ, সেটা যদি আমার জামায়াতের সাথে জোট করার ফলে আমার যদি কম্প্রোমাইজ করতে হতো, তখন তো আপনি বলতে পারতেন যে না, এনসিপি কম্প্রোমাইজ করছে। বাট আমি তো অ্যাজ মনিরা শারমিন, আমি পরিষ্কার করেছেন। আরো একবার আমি জানি সামনে হয়তো এই প্রশ্ন আবারও করতে পারি আপনাকে, আজকে ডাক্তার সানসিলার যে প্রশ্নটা সেটা একটু বলবেন। হ্যাঁ, দেখেন, আমি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশে প্রথমত আমি বললাম যে তরুণদের এখানে আসা
আসাটা, রাজনীতিতে আসাটা ওয়েলকাম করা উচিত। এরা সিনিয়র রাজনীতিবিদ বলেন, যেই বলেন, এটা ওয়েলকাম করা উচিত। এবং আমরা কিন্তু সবসময় একটা জিনিস, আপা যেরকম বললেন যে তার দলের আসলে খুব বেশি সমালোচনা আপা করতে পারবেন না, আমরা এটা সব সময় বলি যে আমরা তো নতুন রাজনীতিতে আসছি, আমরা তো ভুল করব। আপনারা আমাদের সমালোচনা করেন, আমরা শুধরায় নিব, আমাদের অনেক ভুল আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা হয়তো একটু কল স্পেড, আমরা হয়তো একটু মুখের উপর কথা বলি, সেটার ক্ষেত্রে হয়তো আপনি একজন দুইজন নেতাকে আপনি হয়তো মানে টার্গেট করতে পারেন আমার দলের, কিন্তু অন্য অনেক নেতা কিন্তু কনস্ট্রাকটিভ কথা বলে এবং আমাদের ভুল হয়, এটা আমরা স্বীকার করি। এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন এবং সবচেয়ে বড় পজিটিভিটি আমি মনে করি তরুণ দল হিসেবে আমাদের, কারণ আমরা এটা বলি না যে আমরা আসলে সুফি দরবেশ, আমরা ফেরেশতা, আমরা কখনো ভুল করতে পারবো না। সরকারের পজিটিভটাকে নেগেটিভ ভাবে তুলে ধরা। আচ্ছা দেখেন, এখন আপনি যদি আমাকে আপনার মানে আমি জানি না সরকার আসলে কেমন বিরোধী দল এক্সপেক্ট করে। এখন ওই যে আমাদের ভাই যেটা গোলাম মুর্তজা ভাই এটা কিন্তু বলেছেন যে আমাদের আসলে দীর্ঘদিন একটা যে সংস্কৃতি, সেখানে হচ্ছে আমাদের বিরোধী দলটাকে আমরা গৃহপালিত বিরোধী দল হিসেবেই আসলে বিবেচনা করেছি। সুতরাং খুব শক্ত কথা তো আসলে বলে নাই। এখন যখন শক্ত কথা আমরা শুনি, ওইটা আমাদের কানে বাজে যে মানে এত এত কঠিন কথা কেমন করে বলে। এখন দেখেন আপনারা এই যে ফ্যামিলি কার্ডের ব্যাপারে কত সুন্দর সুন্দর কথা বললেন। এখন আমি যদি ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করি, এটা আপনাদের ভালো লাগবে না, এটা খুব সহজ। আবার ধরেন যে হচ্ছে, আমি তো একটু বলি যে ফ্যামিলি কার্ডে যদি বলি যে শুধুমাত্র এই তথ্য সংগ্রহ, কার্ড তৈরিতে ব্যয়, অ্যান্ড্রয়েড ট্যাব ক্রয়, কার্ড বিতরণ অনুষ্ঠান, প্রচারণা ও বিজ্ঞাপন এবং ভ্রমণ ব্যয় বাবদ এই কত কোটি টাকা, এটা হচ্ছে 1629 কোটি টাকা ব্যয় হচ্ছে। তাহলে আপনি যে এই এত টাকা ব্যয় করে এই আয়োজন করে আপনি আসলে যেভাবে করে আসলে পুরো প্রসেসটা দিচ্ছেন, তাহলে এত টাকা ব্যয় হচ্ছে। এবং আমাদের কিন্তু আমরা এই বাজেটে দেখেছি যে আমাদের বাজেটে আসলে রাজস্ব মানে যদি আমরা তুলতে চাই, তাহলে সেখানেও কিন্তু আমাদের অনেক অনেক ঘাটতি বাজেট হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে এত কোটি টাকা আমরা আসলে কিভাবে করে এটা ম্যানেজ করছি এবং একটা প্রজেক্টকে আমরা করছি। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে খাল খনন কর্মসূচি আমরা কিন্তু আপনারাই রিপোর্ট করেন ভাই, সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ দুর্নীতির কথা আমরা শুনছি। সুতরাং এই জায়গাটা আপনি কিভাবে ট্যাকল দিবেন? এবং আরো একটা ব্যাপার দেখেন, এগুলো বলে তো আপনার ভালো লাগবে না। স্বাভাবিকভাবেই সরকার দলের এইগুলো যদি সমালোচনা আমরা করি, তাদের ভালো লাগবে না। এবং তাদের ভালো লাগার জন্য আসলে আমরা কি বলবো এটা আমরা বুঝতে পারি না। এখানে আরেকটা কথা বলি, এই যে আইন শৃঙ্খলা বাহিনী মানে পরিস্থিতির কথা বললাম, ফ্যামিলি কার্ডে দলীয় নিয়োগ না পেয়ে 18 উপজেলায় হামলা ভাঙচুর, তৃণমূল বিএনপির তাণ্ডব। এটা আপনাদেরই নিউজ, আমি আলাদা করে কোথাও থেকে কোট করছি না। ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় বেপরোয়া তৃণমূল বিএনপি। জামালপুরে সরিষাবাড়িতে ছাত্র দলের বিক্ষোভ এবং এই যে রিপোর্টগুলো আমরা প্রায় 5-6টি গণমাধ্যম, আমরা নিজেরাও এরকম বিভিন্ন সময় রিপোর্ট করেছি এবং এগুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, এমনকি মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা এটা ইনশিওর করেছে যে তাদের কাছে ইনভেস্টিগেশনের জন্য ওয়ার্কফোর্স আছে এবং তারা দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করবে। যেহেতু কাজটা শুরু হয়েছে, কাজে আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তাহলে এখানে, সেটা হচ্ছে যে এই যে মানে আমরা তো বহুদিন পর একটা পজিটিভ রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলছি। এখন আপনি ধরেন আমি অনেক কঠিন কথা বলতে পারি। আমি যদি এই মুহূর্তে আপনার শোতেই আমি বলেছি যে এই মুহূর্তে আপনি মনে করেন আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ রাজনৈতিক কর্মীটা, মানে আমি খুব বাজে কথা বলি, আমি আক্রমণ করে কথা বলি, এটা ধরে নেওয়ার পরেও আপনি তো আমার উপর হামলা করতে পারেন না। কিন্তু এই সময় 5 আগস্ট পরবর্তী সময় বিরোধী মতের উপরে হামলা করে একটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলের চোখ তুলে নেওয়ার, মানে চোখ অন্ধ করে দেওয়ার একটা ঘটনা আমরা দেখেছি। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি বলেন তো বিএনপির আপনি কোন নেতা আসলে স্বীকার করেছে যে তারা আসলে অ্যাকনলেজ করে দেখেন, মানে সেই মানুষগুলো আসলে ছাত্র দলের ছিল। এটা আমরা একদম আপনারাই রিপোর্ট করেছেন, সেই রিপোর্টই আমরা দেখেছি। তাহলে চিহ্নিত যারা ছাত্র দলের ছাত্র সংগঠনের যারা ক্যাডার, তারা যখন এই ধরনের ঘটনা ঘটালো, এই যে অস্বীকার করা রাজনীতি, এই রাজনীতি থেকে কি আমরা বের হতে পেরেছি? পারি নাই। কিন্তু তারা এখনো চিহ্নিত যেটা, তারা কিন্তু অস্বীকার করছে যে না, তারা আমাদের লোক না। এটাও দেখেছি যে স্বীকার করে কে। আমরা ছাত্র শিবির ছাত্র দলের ভিতরে সংঘর্ষ হতে দেখলাম, ছাত্রদল বলছে ছাত্র শিবিরের দোষ, শিবির বলছে ছাত্র দলের দোষ। কে স্বীকার করেছে? না স্বীকার এই তো আমি তো সেটা দুই পক্ষের কথাই বলছি। কিন্তু দেখেন, যখন আপনি একটা ছেলের বিরোধী মত বলে তার মানে তাকে হামলা করে চোখ অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছেন, সেটার বিচার হচ্ছে না। এবং আমরা যখন মামলা করেছি আমাদের পক্ষ থেকে, তখন দেখা গেছে তারা আগাম জামিন নিয়ে তারা এখন আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি এবং আপনার কাছে যে দুটো বিষয় জানতে চেয়েছিলাম ডক্টর সানসিলার ক্ষেত্রে, যেটা উনি বলেছিলেন, আপনি বলেছেন যে পজিটিভটাকে নেগেটিভ করে রিপ্রেজেন্ট হচ্ছে না, বরঞ্চ আপনারা আসলে বিরোধী দলের ভূমিকা সমালোচনা করছে। বিরোধী দলের ভূমিকা এরকমই হওয়ার কথা। আচ্ছা, আমি একটু জনাব গোলাম মুর্তজা আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য শোনাই, যেটা একটু আগে আমরা প্রচার করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে উল্টো কথাটা আমরা শুনতে পাচ্ছি যে অবনতি হয়েছে। আপনার অবজারভেশনটা কি? আমরা এই 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গ্রাফটা কি ওপরের দিকে উঠলো, নাকি সমান্তরালে গেল, নাকি নিচে?
এখন আপনি কোন সময় থেকে ধরবেন যে পরিস্থিতি উন্নতি হয়েছে না অবনতি 180 হয়েছে? দিন, 180 দিন। আপনি 180 দিন যদি বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সঙ্গে যদি তুলনা করেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশে প্রশাসন বলতে প্রায় কোনো কিছু ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত পুলিশ, সেই পুলিশ প্রায় ছিল না বললে চলে। জি, সেরকম একটা জায়গাতে সামরিক বাহিনী মাঠে ছিল, কিন্তু সামরিক বাহিনী যেহেতু সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে কাজ করতে অভ্যস্ত নয়, সেই কারণে তারা মাঠে থাকা অবস্থাতেও পরিস্থিতির সেই পর্যায়ের উন্নতি হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আপনি এই 100 দিনের তুলনা করেন, বিচ্ছিন্নভাবে বা বিচ্ছিন্ন শব্দটি যদি আমি নাও বলি, অনেকগুলো ঘটনা ঘটেছে। সব কিছু যে কোনো কিছু ঘটে নাই সেরকম পরিস্থিতি ছিল না 6 মাসে। কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে মূল্যায়ন করেন এবং অপরাধের সংখ্যাগত বিশ্লেষণ করেন এবং সেই জায়গা থেকে আপনি দেখবেন যে পরিস্থিতি পর্যায়ক্রমে উন্নতি হয়েছে। আচ্ছা। আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোনো একটি ঘটনা ঘটলে নিজের হাতে আইন তুলে নেয়া কেন্দ্রিক যে ঘটনা ঘটো, যেটা আমাদের এখানে নাম দেওয়া হয়েছে মব কালচার, সেই মব কালচারের যে ঘটনাগুলো 5 আগস্টের পরে খুব তীব্রভাবে দৃশ্যমান হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার যে কারণে যেটা নিয়ন্ত্রণ করতে না পেরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল, এই 6 মাসে সেই মব কালচারের অনেকখানি অবসান হয়েছে। এখন আর সেটা ওই পর্যায়ের নাই, একেবারে হয়নি আমি সেটা দাবি করছি না, সেই কথা বলছি না, কিন্তু অনেকগুলো কি বলবো যে অনেক কমেছে। 1 নম্বর। পুলিশ বাহিনীকে সংগঠিত করার এবং পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার, সামরিক বাহিনী মাঠ থেকে উঠে যাওয়ার পরে তুলনামূলক বিচারে সময়ের সঙ্গে যদি আপনি মেলান, তাহলে আপনাকে বলতে হবে যে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে। এই যে আমি বললাম উন্নতি, কোট আনকোট উন্নতি, এই উন্নতি বলতে মানুষ যা প্রত্যাশা করেন, সাধারণ জনমানুষ কি প্রত্যাশা করেন? নিশ্চিন্তে ঘুমাতে চান। সাধারণ মানুষ চুরি ছিনতাই চান না। একজন নারী, শুধু নারী না, আমি নারীর থেকে দিয়েই বলছি, যে একজন নারী সন্ধ্যায় বা সন্ধ্যার পরে বা একটু রাতে রাস্তা দিয়ে হাঁটবেন অথবা রিক্সায় করে যাবেন, তিনি যাতে নিরাপদে ফিরতে পারছেন এই কেন্দ্রিক একটি মনোভাব যেন তার ভেতরে তৈরি হয়, এরকম একটা পরিস্থিতি চান। এরকম একটা পরিস্থিতি যে এই 6 মাসে একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি সেই কথা বলছি না। আমি বলছি সেই পরিস্থিতির 6 মাসের তুলনামূলকভাবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিগুলোর উন্নয়ন হয়েছে। অর্থাৎ শিক্ষাঙ্গন নিয়ে কি মানে ভার্সিটিগুলো নিয়ে আপনার আলাদা কোনো অবজারভেশন আছে? ভার্সিটিগুলোর অবজারভেশন বলতে, আমি যদি হল ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে নানা রকমের কথাগুলো শুনি, একদিনে 4টা বিশ্ববিদ্যালয়ে আমরা সংঘর্ষ হতে দেখেছি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে, এবং দুটো দিক থেকে যে ব্যাখ্যাগুলো পেয়েছি তারা আসলে বলার চেষ্টা করছিল অপর পক্ষের দোষ, আমরা জানি না আসলে কার দোষ, কিন্তু আমরা দেখেছি সংঘর্ষ হতে। দেখেন আপনাকে যখন একটা পরিস্থিতি আমরা মূল্যায়ন করব, তখন আমাদের বাস্তবতা একটু পরিপ্রেক্ষিত রাখতে হবে। আপনি 5 আগস্টের আগের হলের পরিস্থিতি বুঝেন, হল হল বলতে ছাত্রলীগের একটা দখলদারিত্ব ছিল। জি, 5 আগস্টের পরে এসে আপনি খেয়াল করে দেখবেন যে 5 আগস্টের পরে এসে সেই সময়টাতে হল কেন্দ্রিক ঘটনা তুলনামূলকভাবে কম ছিল, অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলকভাবে কম ছিল। 5 আগস্টের পরে এসে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, সেই সময় পর্যন্ত ওই অর্থে প্রতিদ্বন্দ্বী ছিল না, সবাই একসঙ্গে ছিল। 5 আগস্টের পর 12ই ফেব্রুয়ারির পরে যখন একটি নির্বাচন হয়ে গেল, নির্বাচনের বিজয়ী হয়ে যখন একটি রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে এলো এবং এক বা একাধিক রাজনৈতিক দল যখন বিরোধী দলে চলে গেল, তখন সবকিছুই কিন্তু একটি পক্ষ এবং প্রতিপক্ষ আবারও হয়ে গেল, পূর্বের মতো না হলেও। এখানে সরকার একটা পক্ষ, বিরোধী দল একটা পক্ষ, ছাত্র দল হলে থাকলো, ছাত্র শিবির হলে থাকলো, অর্থাৎ পক্ষ এবং প্রতিপক্ষের একটা উপস্থিতি হয়ে তৈরি হলো, এবং সেই পক্ষ এবং প্রতিপক্ষের উপস্থিতি যেখানে তৈরি হয়, সেখানে দীর্ঘ বছর ধরে, এই 55 বছর ধরে যে কালচার চলছে, যে সংস্কৃতি চলছে, আপনি 6 মাসের মধ্যে পুরোটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে, কোনো ঘটনা ঘটবে না এরকম অবস্থা তৈরি হয়ে যাবে, আমরা সেটা প্রত্যাশা করতে পারি, কিন্তু সেটা বাস্তব নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যে সমস্ত সাংঘর্ষিক অবস্থার কথা বলছেন, জি, সেই সমস্ত সাংঘর্ষিক অবস্থা প্রত্যাশিত ছিল না, কিন্তু ওইটা আবার একেবারে অপ্রত্যাশিত যে ছিল তাও নয়। আমার জি, বিবেচনা বলে
আমার ধারণা বলে, আমার পর্যবেক্ষণ বলে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের রাজনীতিতে যে কালচার বা রাজনীতিতে যে পরিবর্তনটা আসছে, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও, আলোচনা সমালোচনা থাকা সত্ত্বেও যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনের একটা সুফল আমরা বাংলাদেশের রাজনীতিতে পাবো, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে পাবো। তার একটা প্রতিফলন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও পাবো। আপনাকে ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ 5 আগস্টের পরে যে পরিমাণ প্রোপাগান্ডার মুখোমুখি হচ্ছে, যে পরিমাণ এন্টি বাংলাদেশ, নট অনলি এন্টি সরকার, এন্টি বাংলাদেশ ন্যারেটিভ আমাদের দেশের ভেতরে এবং পার্শ্ববর্তী দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম যে পরিমাণ নেগেটিভ ক্যাম্পেইন করছে, এবং সেই নেগেটিভ হ্যাঁ, ক্যাম্পেইন এটা নিয়ে আমাদের হাতে রিপোর্টও আছে এবং আপনাকে বলে রাখি আমরা আমাদের এই 71 টেলিভিশনের নিয়মিত একটা আয়োজন আছে ফেক নিউজ স্ক্যানার। আপনিও একসময় যুক্ত হয়েছিলেন এখানে, যেখানে আমরা অপতথ্যের ফ্যাক্ট চেক করি এবং ন্যারেটিভের মানে ভুল ন্যারেটিভের বিপরীতে সঠিকটা তুলে ধরার চেষ্টা করি। আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, একটু বলে রাখি মুনিয়া সাহেব এবং ডাক্তার সানসিলা, আমাদের আয়োজনটা এরকম যে আপনার চাইলেও প্রশ্ন করতে পারেন, যেটা গোলাম মুর্তজা বললেন। আমার বক্তব্যটা শেষ হয়নি। আপনারা একটু ছোট করে আপনাদের অনুষ্ঠানে ফেক নিউজ, ভুল ন্যারেটিভ ইত্যাদি ইত্যাদি হয়তো আপনারা দেখাচ্ছেন, আমি নিজেও দু একবার সম্পৃক্ত হয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেখানকার মূলধারার গণমাধ্যম কোনোদিন এই পরিমাণ ফেক নিউজ, এই পরিমাণ প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে চালায় নাই। আমি যেখানে বসে আছি ওয়াশিংটন ডিসিতে, এখানে আমি যখন 2025 সালের এপ্রিল মাসে এখানে এসে যোগ দেই, এখানে এসে জানলাম, আমি বাংলাদেশ থেকে যা দেখিনি এখানে এসে জানলাম বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে। সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সোশ্যাল মিডিয়া এবং মূলধারার মিডিয়াকে তথ্য হিসেবে সামনে এনে এখানকার প্রশাসন, এখানকার থিঙ্ক ট্যাঙ্ক, এখানকার নির্বাচিত প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশে একটা ভয়াবহ ম্যাসাকার চলছে। আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি না? আমরা কি করতে পারি? আপনি যেটা করতে পারেন সেটা করছেন। আমি বলছি বাস্তবতার কথা। এর আমরা বলতে আমি সরকারকে বলছি যে বাংলাদেশ আসলে কি করতে পারে এই ক্ষেত্রে। বাংলাদেশ যেটা করতে পারে, বাংলাদেশ এই ন্যারেটিভগুলো যে সঠিক নয়, এটা যে ভুল, সেটা আরো জোরালোভাবে বলতে পারে। আমরা এখানে কি করেছি? এখানকার প্রশাসন যখন আমাদের কাছে জানতে চেয়েছে, আমি যখন ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে গিয়েছি, সেখানে এখানকার সাংবাদিকরা যখন জানতে চেয়েছেন যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর এই পরিমাণ নিপীড়ন চলছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা একেবারে টু দ্য পয়েন্ট ধরে ধরে প্রতিটি ঘটনার বর্ণনা দিয়েছি যতটা সম্ভব হয়েছে, যে এগুলো ভুল। বর্ধমানের কালী মন্দির ভাঙার ছবি দেখানো হয়েছে বাংলাদেশের সুনামগঞ্জের কালী মন্দির ভাঙা হিসেবে, এগুলো আমরা প্রমাণ করেছি। আমাদের এর জন্য অনেক কাজ করতে হয়েছে। এবং আপনি যে দেশে আছেন সেটা একটা মানে ফ্রিডম অফ স্পিচের দেশ। মুশকিল হচ্ছে যারা আসলে পলাতক শক্তি, তাদের কিছু না কিছু মানুষজন সেখানেও আছে এবং ওইখানে থেকেও তারা আসলে ন্যারেটিভ চালিয়ে যাচ্ছে। তার মানে আপনি যেখানে আছেন সেখানেও একটা ন্যারেটিভের যুদ্ধ চলছে বটে। আমি আলাপে মানে অনেকক্ষণ থাকতে চাই, কিন্তু আমার হাতে কিছু টপিক রয়েছে, সেগুলো নিয়ে কথা বলতেই হবে। আমি একটু মনিয়া সাবিন, আপনি কিছু জানতে চাইবেন গোলাম মুর্তজা কাছে? নয়তো আমি আপনার কাছে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে আসলে, আচ্ছা প্রশ্নটা করে যে বিরতি যেতে হবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি সমর্থন করেন কিনা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাসে উন্নতি হয়েছে। অনেক কিছু আসলে ব্যাখ্যা দিয়েছেন গোলাম মুর্তজা। তার ভিতরে একটা ছিল মব কালচার, যেটা একেবারে বিস্ফোরা হয়েছিল, সেটা থামানো গেছে। পুলিশের মনোবল যেটা ভেঙে গিয়েছিল সেটা ঠিকঠাক হয়ে তারা কাজে ফিরেছে। আমরা র্যাবের নাম পরিবর্তন হতে দেখেছি। তারপরেও ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের সহিংসতার খবর আসছে, যেটা আসলে ওই মাত্রার না যতটা আমরা ছাত্রলীগের সময় দেখেছিলাম। তো সবকিছু মিলে আপনার মতামত নেব একটা বিরতি পর ফিরে এসে।